উচ্চ মাধ্যমিক বাংলার একেবারে শেষ মুহূর্তের সাজেশন। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়টির প্রতিটা অধ্যায় ধরে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে এবং একেবারে ভিডিও শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রবন্ধ রচনাগুলি রয়েছে, যেগুলো তোমাদের এবছর আসার চান্স সবচাইতে বেশি, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো একেবারে প্রথম তোমাদের রয়েছে ভারতবর্ষ। তো এই ভারতবর্ষ থেকে আমি 5টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন এবং তারপর কি ঘটেছিল? দ্বিতীয় প্রশ্ন, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, উত্তেজনার কারণ কি এবং উত্তেজনার পরিণাম কি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা করো। অথবা দিয়ে প্রশ্নটা তোমার এভাবেও আসতে পারে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? 4 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, এখানে কার কথা বলা হয়েছে এবং একই সাথে করবে তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর আমরা যাব পরবর্তী অধ্যায়, কে বাঁচায় কে বাঁচে। এইখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু করে রাখবে। মোটামুটি 4টে প্রশ্ন যেগুলো আমি দিচ্ছি তার মধ্য থেকে আশা করা যায় কমন চলে আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। প্রশ্ন হচ্ছে, এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? 2 নম্বর প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তা কে? এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিত হয়েছে? অথবা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নটা এভাবেও দিতে পারে। আবার যদি প্রশ্নটাকে ঘুরিয়ে দেয় অথবা দিয়ে দেখো প্রশ্নটা আমি এখানে দিয়েছি, তাহলে তোমার প্রশ্নটা ঠিক এভাবে দেবে, 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা? সাথে করবে এই ভাবনার মধ্য দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল কেন? প্রশ্নটা অথবা দিয়ে এভাবেও আসতে পারে, ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? অথবা দিয়ে আছে প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কি কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল? সাথে করবে এই অসুস্থতা তার জীবনে কি প্রভাব ফেলেছিল। প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও দিতে পারে, আমায় কিছু একটা করতেই হবে। কেন? কে কেন কিছু করতে চেয়েছিল? তারা এই কিছু করতে চাওয়ার পরিণাম কি ঘটেছে? এই প্রশ্নটা নানানভাবে ঘুরিয়ে আসতে পারে, তাই আমি অথবা দিয়ে লিখেছি। ঠিক আছে, তোমরা একটু পড়াশোনাটা করবে ভালোভাবে, এই প্রশ্নগুলো রেডি করলে আমার মনে হয় কমন তোমরা পেয়ে যাবে। এরপর আসছে ভাত। এই ভাত থেকে আমি 5টি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল বর্ণনা করো। অথবা দিয়ে প্রশ্নটা দিতে পারে, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, কে বুঝতে পেরেছিল, তারপর সে কি করেছিল। আমি দেখো এক্ষেত্রে টিপিল স্টার রেখেছি, 3টি তারকা চিহ্ন রেখেছি, অর্থাৎ প্রশ্নটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। এখানে কোন বাধার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল? 3 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তা খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল,
এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন? 4 নম্বর প্রশ্ন, সে আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটা বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে যায়? সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। অথবা দিয়ে দেখো প্রশ্নটি আছে, এমন দুর্যোগে ভগবানকেও ক্যাথা মুড়ি দিয়ে ঘুমানো বোধ করি। কোন দুর্যোগের কথা বলা হয়েছে? সাথে দুর্যোগের বর্ণনা দাও। এই কটা প্রশ্ন ভাব থেকে করলে যথেষ্ট। এরপর আমরা চলে যাব কবিতার সাজেশন। ঠিক আছে, তো এই বছর সবচেয়ে যে 3টি কবিতা গুরুত্বপূর্ণ, সেই 3টি কবিতা থেকে আমি প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, প্রথম হচ্ছে তোমার শিকার, রূপ নারায়ণের কুলে এবং ক্রন্দনরতা জননীর পাশে। এই 3টি কবিতা এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম আসবো শিকার। শিকার থেকে তোমরা কি করবে? প্রথম প্রশ্ন, আগুন জ্বললো আবার। আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি? আবার আগুন জ্বললো কেন? এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? 2 নম্বর প্রশ্ন, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এখানে কিসের কথা বলা হয়েছে? কবিতাটির বিষয়বস্তু অবলম্বনে মন্তব্যটি যথার্থতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় দুটি স্তবকের সূচনায় ভোর শব্দটি প্রয়োগ করা হয়েছে। দুটির ভোর শব্দের প্রয়োগগত পার্থক্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল? তার পরিণতি কি হয়েছিল? 6 নম্বর প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, শব্দটি কিসের? এই শব্দের পর কোন ঘটনার কথা বলেছেন কবি? এরপর হচ্ছে রূপ নারায়ণের কুলে। এখান থেকে 4টি প্রশ্ন তোমরা পড়ে যাবে। প্রথম, রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। রূপ নারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন? সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন? তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আঘাত এবং বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন আলোচনা করো, তার তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুর মধ্য দিয়ে দেনা কিভাবে শোধ করা যায়। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তৃতীয় কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকে তোমরা মাত্র 4টি প্রশ্ন করে যাবে। প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন? এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন, কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? সাথে কবিতাটির মধ্য দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন তার নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, আমি তা পারি না। কবি কি পারেন না? যা পারি কেবল। কবি কি পারেন আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি একথা বলেছেন? মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা দিয়ে আছে, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন? উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কোন প্রসঙ্গে এই মন্তব্য? এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এই গেল কবিতা থেকে সাজেশন। এরপর আসছি আমরা নাটক থেকে সাজেশন। পাঠ্য 2টি নাটকের মধ্যে যে কোনো একটা নাটকের প্রশ্ন পড়লেই হবে। তোমাদের 2টি রয়েছে, একটা নানা রঙের দিন আর একটা বিভাব। তো এবার 2টি থেকে তোমরা যে কোনো একটা করবে। তো তোমাদের মধ্যে যারা নানা রঙের দিন করেছো তারা নানা রঙের দিনে এই যে প্রশ্নগুলি রয়েছে সেখান থেকে প্র্যাকটিস করে যাও, আর যারা বিভাগ করেছো তারা বিভাগ থেকে করবে। তো এখান থেকে প্রথম আমি নানা রঙের দিন থেকে প্রশ্ন বলছি। প্রথম তোমরা এটা করে যাবে যে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। প্রশ্নটা এভাবেও দিতে পারে, নানা রঙের দিন নাটকের রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্পগুণ, অন্যদিকে ট্রাজিক পরিণাম উঠে এসেছে তা আলোচনা করো। 2 নম্বর, মৃত্যু ভয়ের ওপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। কার কথা বলা হয়েছে? বক্তার এমন উপলব্ধির কারণ কি? 3 নম্বর প্রশ্ন, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে।
এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। বক্তা কে? সে জীবনের মাঝে রাত্রি বলতে কি বুঝিয়েছেন? প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে কালীনাথ আমাদের দিন ফুরিয়াছে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তির মধ্য দিয়ে বক্তার জীবনের যন্ত্রণা তুলে ধরো। 4 নম্বর প্রশ্ন, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা। একটা নকল বিষ একটা অস্পৃশ্যের ভাঁড়। বক্তার এমন ভাবনার মধ্য দিয়ে কোন যন্ত্রণা উঠে এসেছে আলোচনা করো। এবার আসছে বিভাব। বিভাব থেকে 6টি প্রশ্ন রেখেছি, আশা করা যায় এই 6টি প্রশ্ন থেকে কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল? ঘুরিয়েও দিতে পারে, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করে ফেলেছি। প্যাঁচটি কি, কিভাবে মাথায় এই প্যাঁচটি এসেছিল? 2 নম্বর প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এই দেখো আবার মিছিল আসছে। কিসের মিছিল? সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কি শোনা যায়, এরপর কি ঘটেছিল বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, আমাদের একটা লভ সিন করা উচিত। বক্তা কে? উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তার নিজের ভাষায় লেখো। 5 নম্বর প্রশ্ন, চলো বাইরে হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক পাবে। কোন পরিস্থিতিতে কে কেন এমন সিদ্ধান্ত নেয়? বাইরে তার অভিজ্ঞতার বিবরণ দাও। অথবা, এটা 6 নম্বর প্রশ্ন না, এটা অথবা দিয়ে আছে। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, তাতে কি অভিজ্ঞতা হয়েছিল নিজের ভাষায় লেখো। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপর আমরা চলে যাব সহায়ক গ্রন্থ। এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে। তো এই 5টির প্রশ্ন থেকে আশা করা যায় কমন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একেবারে 100%, 100% কমন বলা যায় তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, সে গল্প বলেছিল মোনা ঠাকুর। মোনা ঠাকুর কে? কোন গল্পটি? গল্পটি সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন, বিশ্বাস করো বানানো গল্প নয়। কোন রচনার অংশ? কাহিনীটি সংক্ষেপে লেখো। 3 নম্বর, সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের কলের কলকাতার রচনা অবলম্বন করে লেখকের জেলখানা ভ্রমণের বর্ণনা দাও। অথবা ইংরেজের জেলখানায় হেড হয়ে ঢুকতে যার রাগ হচ্ছিল, লেখকের জেলখানা ভ্রমণের অভিজ্ঞতাটির বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। অভিজ্ঞতার বিবরণ দাও। এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে করবে, তাহলে এখান থেকে আশা করা যায় কমন পেয়ে যাবে। এবার আসবো আমরা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং 100% আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেখান থেকে 100% কিন্তু তোমরা কমন পাবেই পাবে। প্রথম তোমরা দেখো বাংলা গানের ধারা, যেহেতু 2টি প্রশ্ন 5 নম্বরে আসবে, একটু বেশি কিন্তু করতেই হবে। বাংলা গানের ধারা থেকে তোমরা 3টি প্রশ্ন করবে। প্রথম করবে বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিতীয়ত করবে বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম, এবং তৃতীয় এই প্রশ্নটি করবে যে লোকসঙ্গীত কি। যে কোনো 2টি ধারার লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ধারা, চলচ্চিত্রের ধারা থেকেও 3টি প্রশ্ন করবে। প্রথম করবে বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান, দ্বিতীয়ত করবে বাংলা চলচ্চিত্রে ইতিহাসের তপন সিংহের অবদান, এবং তৃতীয়ত করবে বাংলা চলচ্চিত্রের উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসে মডার্ন থিয়েটার এবং নিউ থিয়েটারের ভূমিকা। আচ্ছা, এরপর হচ্ছে বাংলা চিত্রকলা। বাংলা চিত্রকলা থেকে 4টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, পট বলতে কি বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট। এই শিল্পধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, বাঙালি চিত্রকলার চর্যায় গগেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, বাঙালি চিত্রকলার ধারায় যামিনী রায়। খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, বাঙালি চিত্রকলার ইতিহাসে রাম কিঙ্কর বেইজ। এগুলোর মধ্যে কিন্তু একেবারেই কমন আসবে। বাংলা ক্রীড়া সংস্কৃতির ধারা, এখান থেকে 2টি প্রশ্ন করবে। ভারতের পুরাণ মতে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কিভাবে হয়েছিল আলোচনা করো। বাংলার বিজ্ঞান ধারা থেকে 5টি প্রশ্ন করবে। প্রথম, বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা এবং প্রফুল্ল চন্দ্র রায়। এই 5টি থেকে একটা কিন্তু কমন আসবে।
এরপর আমরা ভাষা, ভাষা থেকে তোমাদের একটি 5 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা বাক্যতত্ত্ব এবং রূপতত্ত্ব আছে। তো প্রথম আসবো আমরা ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা। এইখান থেকে তোমরা দুটি প্রশ্ন করে যাবে। এক, ভাষা বিজ্ঞানের কয়টি শাখা, যে কোনো একটা শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দুই, ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে, ফলিত ভাষা বিজ্ঞানের শাখা কোনগুলি, যে কোনো একটা শাখার আলোচনা করো। বাক্যতত্ত্ব থেকেও তোমরা দুটি প্রশ্ন করবে। প্রথম, বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। দুই, বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝো, বাক্যের অব্যবহিত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণ সহ লেখো। এরপর রূপতত্ত্ব থেকে 3টি প্রশ্ন করবে। প্রথম, প্রত্যয় কাকে বলে, উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয়ত, সমাস কাকে বলে, সমাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, মুন্ডমাল এবং জোর কলম শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। এবারে একেবারে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি এবং এখানে আমি তোমাদের বলবো যে কোন কোন প্রবন্ধ রচনাগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমি তোমাদের জন্য মোটামুটি 5 থেকে 6টি প্রশ্ন রেখে 6টি প্রবন্ধ রচনা রেখেছি এবং আশা করবো এখান থেকে তোমরা 10 মার্কসের একেবারে হুবহু কমন পেয়ে যাবে। প্রথম করবে চরিত্র গঠনে খেলাধুলা, দ্বিতীয়ত করবে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন, তৃতীয়ত করবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি, চতুর্থ করবে পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন, পঞ্চম করবে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এবং ষষ্ঠ করবে বাংলার ঋতু বৈচিত্র্য। এই কটা থেকে আশা করব তোমাদের কমন চলে আসবে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে বাংলার সম্পূর্ণ সাজেশন দিয়ে দিলাম। আশা করব আমাদের এই সাজেশন থেকে অধিকাংশ প্রশ্নই তোমাদের বাংলাতে কমন আসবে এবং তোমরা আমাদের এই সাজেশন থেকে অনেকখানি কমন পেয়ে অনেকটাই ভালো রেজাল্ট করবে, এই আশা আমরা করে রাখি। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদের প্রত্যেককে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তুমি বা তোমরা যদি হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এই চ্যানেলটিকে অনেকখানি সাহায্য তোমরা ভবিষ্যতেও পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই।